সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শনিবারের বরাবরের মতো যে লাইভটা হচ্ছে সে লাইভে আমি চান্দা ম্যাজাবিন হাল ছেড়ো না বন্ধু। কথা খুব একটা শুরুতেই আসলে সেভাবে যে বললাম শুরুটা একটু সমস্যা হয়ে যায়, কি কি সাবজেক্ট দিয়ে কথা বলবো, তো সেই জন্য প্রথমেই প্রশ্ন করছি নাইলার কাছে, নাইলা শুরুটা কি দিয়ে করা যায় আজকে? শুরুটা তোমার একটা কোটেশন দিয়ে শুরু করি। আচ্ছা শিওর। কোটেশনটা ছিল তোমার, জীবন বদলায় রাতারাতি, আজ ফানুস কাল আগরবাতি। এটা অনেকেই কনফিউজ যে এটা কি বোঝাতে চেয়েছো। জীবন বদলায় রাতারাতি, আজ ফানুস কাল আগরবাতি, এর মানে কি? এর মানুষ মানে হচ্ছে এখানে আসলে এটা তো আসলে আমি অনেকটা বলবো সিম্বলিক বুঝিয়েছি সেন্সে যে ফানুস বলতে কি বোঝায়। ফানুস আমরা কখন বেসিক্যালি ইউজ করি? ফানুস হচ্ছে আনন্দ উল্লাসের সময় আমরা ফানুস উড়াই, তাই না? হ্যাঁ, তো আনন্দ, মানুষ যখন জন্ম নেয় তখন চারিদিকে কিন্তু আনন্দ ছড়িয়ে পড়ে। সো আনন্দটাকে আমি বুঝাচ্ছি, মানুষের জন্মটাকে ফানুসের সাথে নিয়ে এসেছি। আর আগরবাতি কখন জ্বলে? চিরবিদায়ের সময়, তাই নয় কি? সো এখানে আগরবাতি বলতে আমি মৃত্যুর কথা বুঝিয়েছি। সো জীবন বদলায় রাতারাতি, অর্থাৎ আজকে যেখানে জন্মের আনন্দ নিয়ে আমরা হইচই করছি, কালকে সেখানে কিন্তু মৃত্যু আসতেই পারে। কালকে কেন, বিকালেও হতে পারে, 1 ঘন্টা পরেও হতে পারে। এর মূল কথা হচ্ছে মৃত্যুকে ভুলে গেলে চলবে না। সারাক্ষণ আমরা যে সব কিছু, যত কাজ আছে, যত কর্ম আছে, সব কিছুর মধ্যে আমাদেরকে অবশ্যই মৃত্যুর কথা মনে রাখতে হবে। আমি কিন্তু বিশ্বাস করি যে মৃত্যুকে যদি মনে রাখা যায়, মৃত্যুর কথা যদি মাথায় থাকে, তাহলে কিন্তু মানুষের দ্বারা কোনো পাপ সম্ভব হয় না। তাহলে কিন্তু কোনো ধরনের মানুষের দুর্ভাগ্যকে পুঁজি করে কারো কোনো অন্যায়ের প্রশ্রয় দেওয়া হয় না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাহলে একটি বিশুদ্ধ আত্মা নিয়ে এগিয়ে চলা যায়। কারণ তখন মনে হয় যে আচ্ছা, আমি তো যে কোনো সময় চলে যেতে পারি, অ্যাটলিস্ট চলে যাওয়ার সময় আমি যেন আমার একটা আমল নামা, একটা নেক নামা নিয়ে যেতে পারি। তো মৃত্যুকে মনে থাকলেই, মৃত্যুর কথা ভাবলেই কিন্তু এই আমল নামাগুলো আমাদের ভিতরে কাজ করে, কিন্তু যেটা আমরা ভুলে যাই। আমরা ফানুস নিয়ে মাতামাতিতে যতটা ব্যস্ত থাকি, আগরবাতির কথা কিন্তু চোখের আড়ালেও রাখি না, কোনার মধ্যে আগরবাতি পড়ে থাকে। কিন্তু মুখ্যত হচ্ছে এই যে জীবনের ক্ষেত্রে দুটোকেই প্রাধান্য দিতে হবে। আনন্দ উল্লাস যতই করো না কেন, তোমাকে মনে রাখতে হবে যে তোমাকে একদিন তো চলে যেতে হবে। জীবনে আনন্দর সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে আনন্দের মধ্যে যেন ভালো কাজ থাকে, এই আনন্দের মধ্যে যেন কোনো অন্যায় না থাকে, এই আনন্দের মধ্যে যেন ওই আনন্দ থাকে যেটাকে আমি বলি প্রকৃত আনন্দ। সেটা হচ্ছে বিশুদ্ধ আত্মার আনন্দ, মানুষের ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানোর আনন্দ, মানুষকে হাত বাড়িয়ে দেওয়ার আনন্দ। সেই আনন্দটুকু, হ্যাঁ, যে আনন্দটুকু আসলে তোমার আমল নামা, আসল কিন্তু, হ্যাঁ, সেই আমল নামা নিয়ে যাতে তুমি যেতে পারো, দ্যাটস ইট। ওটার ভিতরে বহন করার জন্য এই কথা আমি বারবার বলি। আমার প্রায় 1000-1200 হয়ে যাবে কোটেশনস আছে, এবং যেগুলো সম্পূর্ণ আমার নিজের লেখা। এবং অনেকে অনেক সময় বলে আপা আপনি এগুলো কোত্থেকে পান? আমি বলে আমি কোত্থেকে পাই আমি নিজে জানি না, মনে হয় কি ওগুলো অটোমেটিকলি চলে আসে। তো ওই অটোমেটিকলি চলে আসা কথাগুলোই আমি শেয়ার করি, এবং আমি মনে করি যে এই কথাগুলো 2 লাইনের মনে হলেও এটা আসলে 2000 শব্দতেও এর অর্থ শেষ হবে না। বোঝার চেষ্টা করো, প্রত্যেককে বলছি বোঝার চেষ্টা করো। জীবনের প্রতিটি ক্ষেত্রে এগুলো বিশাল বড় ভূমিকা পালন করবে। ইয়েস নাইলা। আচ্ছা, গতবারে দুই একটা প্রশ্ন আছে, আমি সেখান থেকে একটা বলছি। শারমিন সুলতানা বিজলি বলছে, যারা অন্যায়ভাবে আমাকে ঠকিয়েছে তাদের মন থেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না, তাই অশান্তির আগুনে জ্বলছি, আমি এর থেকে বেরিয়ে আসতে চাই। আসলে হয় কি শারমিন, এটা কিন্তু তুমি যেটা বলেছো খুব ভালো লাগলো। একটা জিনিস, তোমাকে যারা অন্যায়ভাবে কষ্ট দিয়েছে তারা যে তোমাকে মন থেকে তুমি ক্ষমা করতে পারছো না বলেই কিন্তু তুমি অশান্তির আগুনে পুড়ছো, এবং সেটা থেকে তুমি আবার বেরিয়েও আসতে চাচ্ছ। অকপট কথা কিন্তু, হ্যাঁ। যারা আসলে অন্যায়ভাবে কষ্ট দেয় তাদেরকে আসলে মন থেকে ক্ষমা করা বলাটা যত সহজ, করাটা কিন্তু আসলেই অনেক কঠিন। সেটা এত সহজে হয় না। তবে আমি যেটা করি সেটা বলছি যে তোমাকে যারা তোমার প্রতি অন্যায় করেছে, বিকজ তোমার প্রতি অন্যায় যেটা তুমি এবং সৃষ্টিকর্তা, এই দুজন কিন্তু অ্যাটলিস্ট কনফার্ম, সৃষ্টিকর্তাও জানেন এবং তুমি জানো। বাকি আমরা জানি অথবা না জানি, আমরা তোমাকে বিশ্বাস করি বা না করি, কিছু যায় আসে না।
তো সেক্ষেত্রে যখন তোমার প্রতি কেউ অন্যায় করেছে তাদেরকে তোমার ঢাকঢোল পিটিয়ে ক্ষমা করার দরকার নেই। তুমি শুধু একটা কথাই বলো, তাদের অন্যায়, প্রকৃত অন্যায় যেহেতু করে থাকে, যেহেতু ভুক্তভোগী তুমি বলতে পারবে, সেটা বিচারের ভার সৃষ্টিকর্তার উপর ছেড়ে দাও, সৃষ্টিকর্তার উপর ছেড়ে দাও। তোমাকে আমি বলছি না কিন্তু যে না তোমাদের আমি ক্ষমা করি না, সবসময় সব কাজের জন্য ক্ষমা করা যায় না, ক্ষমা করা যায় না, কিন্তু একটা কথা হচ্ছে ক্ষমা করতে পারলে ভালো হয়, যেটা এভাবে যে আমি ঠিক আছে এই পৃথিবীতে তোমাদের উপর আমি মানুষ, আমার যেতটুকুই ক্ষতি করেছে বিনিময়ে আবার সমান সমান হতে গেলে তো আমারও তোমাদেরকে ক্ষতি করতে হয়, সেই ক্ষতি আমি তোমাদের করব না। এবং সৃষ্টিকর্তার কাছে খালি বলবা যে রাব্বুল আলামিন তোমার দরবারে আমি বিচারের ভার ছেড়ে দিলাম, কোনো কিছু না, অভিযোগ না, দোষারোপ না, কিচ্ছু না। যদি তুমি সৎ থাকো, যদি তুমি সত্যিকারের প্রকৃত অর্থেই অন্যায়ভাবে তোমাকে কেউ প্রতারিত করে, তাকে তার জবাবদিহি করতেই হবে, কর্মফল এই পৃথিবীতেই পায়। হ্যাঁ, পরেরটা তো আছে, পরেরটার আগে পৃথিবীতেই অনেক বড় শাস্তি নিয়ে আগাতে হয়, এত সহজ না কিন্তু জীবন। তো সেক্ষেত্রে আমি তোমাকে বারবার বলবো যেটা, যে তুমি বলেছো না যে তুমি অশান্তিতে সাফার করো, তোমার খারাপ লাগে, তুমি এটা থেকে বেরিয়ে আসতে চাও, তুমি যে প্রতিদিন ওদের কথা ভাবো, তুমি তো প্রতিদিন ওদের খোঁজ নাও, তুমি তো প্রতিদিন ভাবো ওদের তো অন্যায় করেছিল কিন্তু অন্যায় তো তাদের কোনো বিচার হচ্ছে না, এই সব কিছুই কিন্তু তোমার মধ্যে খচখচ করতে থাকে। এই খচখচ করতে থাকে বলে তুমি প্রশান্তি ফিল করো না। 5 ওয়াক্ত নামাজটা শুরু করো। নামাজ অনেক বড় একটা, আমি বলবো মনকে শান্ত করার জন্য, হ্যাঁ, অন্তরকে ঠিক রাখার জন্য নামাজের কোনো বিকল্প হয় না। সো নামাজ পড়ো, তাদেরকে ব্যাপারটা তো আমি বলেই দিলাম। আর তারপরে যেতে বললো যে আমি এটা থেকে বেরিয়ে আসতে চাই, বেরিয়ে আসতে চাই এই শব্দটা বলছো কেন? তুমি তো বেরিয়েই এসছো, বেরিয়ে যদি না আসো তাহলে ওদের এটা যে তোমাকে অশান্তি দিচ্ছে, এটা যে তোমার জন্য ক্ষতিকর, এই উপলব্ধি কি তোমার হতো? হতো না। সো এই উপলব্ধি যখন হয়েছে, আমি বিশ্বাস করি যে তুমি পুরোটাই বেরিয়ে আসতে পারছো। বাকিটুকু যতটুকু ছিল অলরেডি পা বাড়ি, অশান্তি থেকে পা বের করেছিলে, এখন আমার কথার পরে পুরোটাই বেরিয়ে এসে গেটটা লাগায় দাও, দ্যাটস ইট। মনের তো আমাদের প্রত্যেকটা এক একটা প্রকোষ্ঠ আছে, এইসব কিছু কোনো প্রকোষ্ঠে তাদেরকে রেখে প্রকোষ্ঠে তালা দিয়ে দাও। সবচেয়ে বড় কথা কি জানো, একটা জিনিস মনে রেখো, যে তুমি প্রতিদিন যে অশান্তি ফিল করছো, তোমার এটাতে কিন্তু যারা তোমার প্রতি অন্যায় করেছে ভালোবেসে তো অন্যায় করেনি, তোমার ক্ষতি চেয়েছে বলে অন্যায় করেছে। তুমি যত বেশি অশান্তিতে ফিল করছো তাতে কিন্তু তাদেরই লাভ হচ্ছে, অন্য কার হোক না হোক। সেই জন্য মানুষের কাছে আর এটার থেকে বেরিয়ে আসার চাপা না প্লিজ। হ্যাঁ, আমি মানুষ, আমি সেটা বলার কেউ না। রাব্বুল আলামিনের কাছে নামাজ পড়ো, 2 হাত তুলে বলো যে আল্লাহ আমাকে তুমি আমার সেই ধৈর্য এবং সাবর দাও, আমার ভেতরে তুমি প্রশান্তি দাও। আমি তো তোমাকে সব দিয়ে দিয়েছি বিচারের ভার, আমি এখন এই নির্ভাবনা জীবন নিয়ে যাতে সুন্দরভাবে এগোতে পারি, সেই দোয়াটা তোমার কাছে চাই। দেখবা একদম ইয়ো 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 অটোমেটিকলি তোমার মন শান্তি আর শান্তি। আমি কিন্তু আরেকটা কথা আজকে মনে করছিলাম, এটা অটোমেটিকলি মনে করছিলাম যে অল্পতেই সন্তুষ্টি রহমতের বৃষ্টি। ইয়েস, হ্যাঁ, ডেফিনেটলি আমার মনে হয়েছে আমি কথাটা বলছি। তো এই যে সন্তুষ্টিটা, যে হ্যাঁ আমি তোমার উপরে ছেড়ে দিয়েছি, আমি সন্তুষ্ট, এতেই আমি সন্তুষ্ট, দ্যাটস দ্য থিং। তখনই তুমি দেখবে রহমত আসবে। রহমত কি? রহমতের বৃষ্টি আসা মানেই কিন্তু ভিতরে যে অশান্তির আগুনগুলো দাউ দাউ করে জ্বলছিল অটোমেটিকলি নিভে যাবে, গ্যারান্টেড। ইয়েস। হাবিবা সুলতানা বলছেন এটা আজকে, হ্যাঁ। উনি বলছেন যে আন্টি আমি আপনার সাথে কথা বলতে চাই, প্লিজ নাম্বারগুলো অফ আপনার। আচ্ছা হাবিবা, আমি তো আসলে অফিসটা এখনো করিনি। অনেস্টলি যেটা আমার ইচ্ছে আছে, আমি রোববার থেকে আমি অফিস, রোববার তো না, সোমবার থেকে আমি অফিস করব, বাট অফিসিয়ালি আমাদের যে 2টো নাম্বার আছে এটা ঈদের পর থেকে, অর্থাৎ 4th অগস্ট থেকে ইনশাল্লাহ, এবং সেটার আগে ঈদের পরপরই আমাদের নোটিশ চলে আসবে, আমাদের এই হালচরণের পেজে দেওয়া হবে। তখনই হবে যে আমাদের যেহেতু এতদিন আমি অফিস করিনি, আমি জাস্ট আগামী পরশু দিন থেকে অফিস শুরু করবো ইনশাল্লাহ। বাট অফিস শুরু করার পর আমার নিজের তো অনেক কাজ আছে, তো এইসব কাজের পরে কি ফোনে কথা বলতে এই মুহূর্তে আমার জন্য টাফ হয়ে যাবে। সেই জন্য আমরা অফিসিয়ালি আমাদের এই পেজটা ঈদের পর ওখানে ফোন নাম্বার এখন থেকে পাওয়া যাবে বলে একটা নোটিশ দেওয়া হবে। তুমি জাস্ট অগাস্ট মাসে ঈদের পর থেকে একটু খেয়াল রাখো, 2-3 তারিখ থেকেই আমাদের ফোন খুলে যাবে হোপফুলি। আর আপাতত যারা এরকমভাবে খুব মরিয়া হয়ে আমার সাথে কথা বলতে চাচ্ছ, তাদেরকে আমি নিজে তাদের
ফেসবুক অ্যাকাউন্টে যাচ্ছি, তাদের মেসেঞ্জারে আমি নিজে নক করছি, হ্যাঁ, নক করে বলছি যে এটা আমার টেলিফোন নাম্বার, আমার পার্সোনাল ফোন নাম্বার দিয়ে বলছি আমাকে ফোন করার জন্য। আমি কিন্তু চ্যাটিং করি না, সো কেউ আমার সাথে ওখানে চ্যাটিং করতে যেও না প্লিজ। আমি একদমই চ্যাটিং করি না, এবং আমার চ্যাটিং করার মতো ধৈর্যও কাজ করে না। সো আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো, আমাকে ফোন করে, আমার পার্সোনাল নাম্বার, আমি যদি মনে করি যে তোমার প্রয়োজনটা খুব বেশি। তো এরকম যাদের খুব বেশি আমার সাথে কথা বলে এখনই দরকার, এ মাসের মধ্যে দরকার মনে করছো, তাদেরকে বলবো এক লাইন তোমার কাজ প্রবলেমটা মেনশন করে রাখো। আমি এই লাইফটা শেষ হওয়ার পর তোমাদের ইনবক্সে গিয়ে আমার পার্সোনাল নাম্বারটা দিব, সো দ্যাট ইউ পিপল ক্যান টক টু বি, এবং আমি সময়ও বলে দেবো কখন থেকে কখন। অনেকে হয়তো আজকে দেখছো যাদের সাথে আমার কথা বলা হয়েছে গত কয়েকদিনের লাইভেই, কিন্তু আমি এরকম নক করেছি, পরে লাইভের পরে আমার পার্সোনাল নাম্বার দিয়েছি, আমার মেসেঞ্জার থেকে আমি নক করেছি, মেসেঞ্জারে কথা বলেছি। তো ঠিক তেমনি যে কয়েকজনকে পারবো আমি কথা বলবো, আর অফিসিয়াল নাম্বারগুলো ইনশাআল্লাহ ঈদের পর থেকে খোলা থাকবে। ইয়েস, চৌধুরী সারিয়া বলছিলেন একা থাকি কিভাবে ভালো সময় কাটাবো একটু বলুন। চৌধুরী সারিয়া, তুমি বলছো যে তুমি একা থাকো, কিভাবে সময় কাটাবে একটু জানতে চাচ্ছ। তো আমি আসলে ঠিক বুঝতে পারছি না যে এখানে একা থাকাটা কি, একা থাকাটা তুমি সময় কাটাবো কিভাবে। আমার কাছে মনে হচ্ছে যে তুমি তোমার বয়সটা এখানে অনেক বড় ফ্যাক্টর। তোমার যদি এমন হয় যে এমন একটা বয়স, যে বয়সটা হয়তো ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে, তুমি অ্যাবাউট 50+ এজ, এখন বাড়িতে একা একা থাকো, সন্তানরা কেউ কাছে নেই, তাহলে সময় কাটানোর ব্যাপারটা একটা। আরেকটা একা থাকি হতে পারে যেটা যে বাবা মার একমাত্র সন্তান, লেখাপড়া শেষ হয়ে গেছে, এখনো কোনো কাজে টাজে লাগোনি, বাসায় একা একা সময় কাটানো কিছু করতে চাও। এখন কোনটার মধ্যে তুমি পড়ো, কিভাবে বুঝবো বলো তো? তো দুটো কথাই বলবো, যে যার লেখাপড়া শেষ হয়ে গেছে, এই মুহূর্তে চাকরি বাকরি এখনো ঢুকোনি, বাড়িতে একা আছো, তোমাদেরকে বলবো অনলাইনে বহু ডিগ্রি আছে, কিছু কিছু টুকটাক ডিগ্রি নেওয়ার চেষ্টা করো। এখন এই মুহূর্তে অনলাইনকে অনেক বেশি প্রেফার দেওয়া হচ্ছে, অনলাইনে নক করে কোনো না কোনো কাজে নিজেকে ব্যাপৃত করো। আর যদি যাদের ছেলেমেয়েরা বাইরে চলে গিয়ে থাকে, নিজেরা বাড়িতে একা থাকেন, ভালোভাবে সময় কাটানোর কিন্তু 101টা উপায় আছে। হ্যাঁ, প্রথম কথাই হচ্ছে ডেফিনেটলি নামাজ পড়তে হবে। নামাজেই তো সময় অনেক কেটে যায়, 5 ওয়াক্ত নামাজে তো বহু সময় লাগে, বিশেষত এশার নামাজে তো প্রায় 1 ঘন্টার মতো লেগে যায় সব মিলিয়ে, তাই না? তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যেটা যে নামাজ পড়া একটা ব্যাপার আছে, তারপরে হচ্ছে সময় কাটানো একটা হচ্ছে গাছপালা, টবে করে গাছ নিয়েও, গ্রিনারি কিন্তু মনকে ভালো রাখে। হ্যাঁ, তারপরে অ্যাকোয়ারিয়ামে মাছ পালা যায়, সেটাও মনকে ভালো রাখে। আবার মাছদের ওরকম ভাবে না, নর্মাল মাছ যদি পালা যায় না, ওরকম যত্নের প্রয়োজন হয় না, খুব দামি দামি মাছের দরকার নেই কিন্তু। হ্যাঁ, অনেক দামি দামি মাছ কিন্তু দেখা যায়, দেখলাম 2 দিন পরে দেখা গেলো অক্কা পেয়ে গেল না। আমার কিন্তু প্রচুর মাছ আমার বাসায় আছে, এবং আমি মাছ পালি, প্রচুর মাছ পালি, এবং এগুলো যুগ যুগান্তর ধরে আমার মাছগুলো থাকে, বিকজ আমার পাছে লোকে কিছু বলের ব্যাপারটা নাই। হ্যাঁ, যে আমাকে অ্যাকোয়ারিয়ামে একদম বিদেশি দামি মাছ রাখতেই হবে, আই ডোন্ট বিলিভ ইন দ্যাট থিং। এই জন্য আমার আমার অ্যাকোয়ারিয়ামগুলোতে কিন্তু সব দেশি মাছ, হ্যাঁ, সেই দেশি মাছ, চিংড়ি মাছ থেকে শুরু করে খোলসা মাছ, ট্যাংরা মাছ, তারপরে তোমার হচ্ছে শিং মাছ, এই ধরনের মাছ আছে। ওদের জন্য আমি আবার ছোটো ছোটো শামুক টামুক, নুড়ি টুড়ি, প্লাস্টিকের ফুল টুল দিয়ে রেখেছি। তারপরে আবার কচ্ছপও আছে, হ্যাঁ, সো কিউট, এগুলো অনেক কিউট, বাট সব দেশি মাছ। দেশি মাছ হয় কি, একটা সুবিধা হচ্ছে ওদেরকে একটু ঠিকমতো খাবার দিলে, এবং মাসে 1 মাস পর পর একটু পানিটা বদলালাম, আর সপ্তাহে একটু করে পানির একটা ওষুধ আছে, 1 ফোঁটা করে দিয়ে দিলে না, ওরা বছরের পর বছর থাকে। ইভেন আমার আমার ট্যাংরা মাছগুলোর গল্প আমি সবাইকে এখন বলি, কারণ ওরা আমার যে বেডরুমে যে অ্যাকোয়ারিয়াম, ওটা ছোট, তো ওই অ্যাকোয়ারিয়ামে যে ট্যাংরা মাছগুলো এতটুকু হয়ে আসে, সেগুলো পরে তিমি মাছ হয়ে যায়, তখন ওগুলোকে বড় অ্যাকোয়ারিয়ামে একটা ট্রান্সফার করতে হয়। অর্থাৎ এই মাছগুলো খুব তাড়াতাড়ি বড়ও হয়, এবং এদের যে মানে সময় কাটানো, এদের যে পানির মধ্যে লাফালাফি, ঝাপাঝাপি, এগুলো নিয়েও কিন্তু অনেক সুন্দর সময় কেটে যায়। সো সময় কাটানোটা বড় কথা না, কাটাতে চাও এটাই বড় কথা। এই যে সদিচ্ছা এসেছে, গান শুনতে পারো, হাতের কাজ থাকলে হাতের কাজ করতে পারো, দিস আর সো মেনি থিংস। অ্যাটলিস্ট আর যাই করো, একা আছি বলে নেটে গিয়ে যার তার সাথে সময় ক্ষেপণ করো না, যার তার সাথে হাই হ্যালো করতে যেও না, এই কাজটা করতে যেও না, কারণ নেট কিন্তু ভয়ঙ্কর একটা ফাঁদ। আমি কিন্তু বারবার বলছি, নেট কিন্তু ভয়ঙ্কর একটা ফাঁদা। অনেকেই আমার ফেসবুকে কিন্তু প্রচুর, আমার ফেসবুকে, আমার নিজস্ব পার্সোনাল ফেসবুকেও প্রায়
বন্ধুর সংখ্যা কিন্তু শেষ নেই, ছেলে মেয়ে মেলানোই আছে, প্রচুর প্রচুর আছে। তো সেখানে আমি অনেককেই দেখি নোটিফিকেশানে লেখে যে ছেলেদের ব্যাপারে, অনেক মেয়েরাই লেখে যে এরকম সাবধান, এদের সঙ্গে কথা বলবেন না, ইনবক্সে হাই করে, এমনিতে কোনো খবর নেই এসে, মানে ছেলেদের সম্পর্কে অনেকেই লিখে থাকেন এই করতে। তো আমার যেটা বিশ্বাস মনে হয় কি, যে এটার কিন্তু সুযোগ অনেক সময় মেয়েরাও করে দেয়। এটার মধ্যে আমরা মেয়েরাও করি যে আমরা একা আছি, সময় কাটছে না, আমার মন ভালো নেই, আমি কেমনে থাকবো, এগুলোই কিন্তু মানুষকে বলা হয় যে একটু রাস্তা করিয়ে দেওয়া। দরকার নেই তো, দরকার নাই, একা আছি শব্দটা বলারই দরকার নেই। আমার সময় কাটানোর জন্য কিছু কিছু আমাকে উপদেশ দেন, দ্যাটস ইট, গুড এনাফ। একা আছি বলে জিনিসটা কিন্তু অনেকটা টুলেট সাইনবোর্ডের মতো হয়ে যায় না? কি দরকার? সরি, হ্যাঁ, আমি এগুলোতে বিশ্বাসী। আমি কথাগুলো শুনতে খারাপ শোনালো, এগুলো সত্য। সবসময় এই একটু নিজেকে কন্ট্রোল রাখতে হবে। দুঃখ বেদনা জানানোর জন্য সবসময়, এটা ফেসবুক কি, এটা তো ভার্চুয়াল রিয়েলিটি, এটা কয়জনকে আমরা চিনি? বুকে হাত দিয়ে বলো, ফেসবুক ফ্রেন্ডের 5 জনের নাম বলতে পারবা? 5 জনের নাম বলতে পারলে বাড়ি কোথায়, কোত্থেকে পাস করতে, কয় ভাই বোন, কি কোথায় লেখাপড়া, কোথায় চাকরি করি, বলা যাবে? বলা যাবে না। ভার্চুয়াল রিয়েলিটিকে বিশ্বাস করে নিজের মনের দরজা খুলো না। আর মনের দরজা খুলতে গেলে 70% সময় মনে রাখবা যে ভার্চুয়ালে জগতে সব মুরগি খোঁজা খ্যাকশিয়াল। এটা ছেলে খ্যাকশিয়ালও আছে, মেয়ে খ্যাকশিয়ালও আছে। এখন সবাইকে বলছি, সাবধান, অল্পতে মনের দুয়ার খুলে পরবর্তীতে পস্তাতে যাবে না। আপনজন বহু আছে, হ্যাঁ, আপনজন বহু আছেন, সময় কাটানোর বহু অবস্থান আছে। আর যাই হোক, রাত্রির বেলা স্পেশালি আমি দেখেছি অনেক মেয়েকে, আজকাল দেখি ছেলেদেরকেও আমি দেখি যে খুব দুঃখজনক সব পোস্ট দিতে থাকেন রাতের বেলা, তাও আবার একদম মনে হয় যেন এই মুহূর্তের এরকম তিতা জীবন, এত অসহায় জীবন, এত কষ্টের জীবন। আরে জীবন অসহায়, জীবন কষ্টের, জীবন তিতা, মানুষ কি করবে? মানুষ কি করবে? আমি খুব জানতে চাই। একমাত্র আল্লাহ তাআলা ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না। সো আমার যদি জীবন কষ্টের হয়, আমার জীবন যদি তিতা হয়, আমার জীবন যদি নিঃসঙ্গতার হয়, আমার জীবনে যদি সমস্যা থাকে, এটা আমি আমার রব্বুল আলামিনের সাথে কথা বলবো, আমি সৃষ্টিকর্তার সাথে কথা বলবো। আমি কেন ভার্চুয়াল জগতে, তাও আবার যাদের চিনি না জানি না, তাদের মধ্যে আমার দুর্বলতা মেলে ধরবো? ওয়াই? করো না, হ্যাঁ, সবার কাছে ছোট্ট করে অনুরোধ, করো না। প্রোফাইল পিকগুলো দিয়ে রাখো কি, মুখটা ঢাইকা রাখছো, ওড়না দিয়ে এরকম করে আসো, চোখ দিয়ে রক্ত পড়তেছে, হোয়াট ইজ দিস? বুঝাই দিচ্ছ যে ভাই আমি একটা ব্যথিত হৃদয়। মলম পাটি তো আসবেই, আসবে না? এই মলম সেই মলম না কিন্তু, হ্যাঁ, এই মলম কিন্তু বহুত বড় মলম। এই জীবনের মতো ওই মলমে যে এমনই ক্ষত সৃষ্টি হবে যে সত্যিকারের মলম দিয়েও কিন্তু সেই ক্ষত ঠিক হবে না, এটাও মাথায় রেখো। আজকে কিন্তু খুব সিরিয়াস কথাগুলো বললাম, পরে লাইভের পরে শুনো। আমি বারবার বলি, যাই বলি তোমাদের ভালোর জন্য বলি। দাঁত থাকতে তো দাঁতের মর্যাদা আমরা বুঝি না, সেট টু সে, বাট যখন আমি থাকবো না, তখন কিন্তু আমি বলবো আরও বেশি এটা রিয়েলাইজ করতে পারবে। কারণ আজ থেকে 20 বছর পর, 25 বছর পরে জীবনের মোড়টা যখন ঘুরে যাবে, তখন বুঝবে যে মোর ঘোরার পিছনে ভূমিকা অন্য একজনের মানুষের ছিল। ওইটুকু থেকে আমি অনুরোধ করছি, কারণ আমি বারবার বলি তোমাদেরকে আমি আমার সন্তানের মতো দেখি, হ্যাঁ, সন্তানের মতো দেখি বলেই কিন্তু এই গাইডেন্সগুলো দিই, সন্তানের মতো দেখি বলেই কিন্তু এই কথাগুলোকে বারবার তোমাকে মনে করাই দিই তোমাদেরকে। কারণ তোমাদের প্রত্যেকের চোখের পানি আমাকে কষ্ট দেয়। আর আমি তো যাদের চিনি, আর বাকি যাদের আমি চিনি না, সবার চিনা অচেনা সবার চোখের পানি সৃষ্টিকর্তাকে কষ্ট দেয়। তাহলে দরকার আছে বলো তো? জেনে শুনে কেন ফাঁদে পা দিবা? ইয়েস, হ্যাঁ সোহাগ, কিছু বলবে? আচ্ছা, ওকে, যান, বলো। আর কোনো প্রশ্ন আসছে? হ্যাঁ, প্রশ্ন চলে এসেছে অনেক। সুরাইয়া আহমেদ বলছেন, ম্যাম, আমার কাজিন 6 মান্থস প্রেগনেন্ট, কাজিন জব করে, বাট ওর হাজবেন্ড বেবিটা চাচ্ছে না। আমার কাজিন এখন কি করবে? আমার কাজিনের হাজবেন্ড চায় শুধু আমার কাজিন জব করুক। আচ্ছা, ঠিক আছে, এটা তোমার কাজিনকে বলো, এটা খুব গম্ভীর বিষয়। এটা আসলে তোমারও মাথা গলানো উচিত না। এটা আসলে ওদের স্বামী স্ত্রী দুজন মিলে কথা বলুক। কারণ জব করুক চায়, কিন্তু বাচ্চা চাবে না, 6 মান্থস প্রেগনেন্ট, মিলে না, মিলে না, মিলে না, মিলে না। কোথায় যেন একটা ঘাপলা আছে, সরি, হ্যাঁ, কোথায় যেন একটা ঘাপলা আমার কাছে মনে হয়, হ্যাঁ। কারণ বাচ্চা চায় না, সেটা 1 মাস 2 মাস পর্যন্ত চলে, কিন্তু 6 মাস পর্যন্ত বাচ্চা চায় না, বাচ্চা চায় না, তোমার কাজিনও শুনে আসলো। তো বাচ্চার বয়স এখন 6 মাস হয়ে গেছে, তারপরেও এখন জানতে চাচ্ছে কি করবে। মানে এটা কি ধরনের কথাবার্তা এগুলা? আমি বলবো এটা একতরফা, আমি কিছু বলবো না।
তোমার কাজিনকে বলো, আর তোমার ওর হাজবেন্ড সহ একজন পরিবারের মুরব্বীদের সঙ্গে দরকার হলে কথা বলুক, দরকার মুরব্বীদের সঙ্গে কথা বলুক, বা ঘনিষ্ঠ বন্ধু যারা আছে, হ্যাঁ, যারা বুঝে, যাদের ম্যারিড লাইফটা একটা সুন্দর একটা সিস্টেমের মধ্যে যাচ্ছে, তাদের সাথে দিয়ে কথা বলুক। মানে আর তাহলে তোমার কাজিনকে বলো একান্ত কেউ না পেলে মায়ের সাথে কথা বলুক, মা বাবাই সবচাইতে সুন্দর তাকে কথা বলতে বলবে। কারণ এটা এখানে আমি আসলে একতরফা আমার কাছে কোথায় যেন একটা কিন্তু মনে হচ্ছে, আর কোনো কিন্তু থাকলে এমনি তো স্বামী স্ত্রীর ব্যাপার আমি একতরফা শুনতে চাই না, কারণ আমার কাছে মনে হয় দুপক্ষেরটাই শোনা দরকার। আর তারপরে ওইখানে কোথায় যেন আমার একটা কিন্তু আছে। তো আমি বিশ্বাস করি যেটা সবচাইতে ভালো হয় মা বাবার সাথে কথা বলা, মা বাবাই সবচেয়ে সুন্দর সলিউশনটা দিতে পারবেন। ইয়েস, অনেকেই তোমার সাথে কথা বলতে চাচ্ছেন ডেসপারেটলি, তাদেরকে কি আরেকবার বলে দিবা? ডেসপারেটলি আমার সাথে কথা বলতে চাচ্ছো? হ্যাঁ। মানুষ তো একটাই না। আমি আবারও বলছি, অগাস্ট মাসে ঈদের পর আমাদের অফিসিয়াল ফোন খুলে যাবে, তখন আমরা পেজে বলে দেবো আমাদের অফিসিয়াল ফোন, যে দুটো ফোন আমাদের ইউজ হয় হাল ছেড়ে না বন্ধ, আপাতত বন্ধ। তবে আমাকে যারা ডেসপারেটলি খুঁজছো, তোমরা ইনবক্সটা দেখবে লাইভ শেষ হওয়ার পর। আমি অবশ্যই তোমাদেরকে ইনবক্সে আমি স্বয়ং তোমাদেরকে হ্যালো করব, এবং সেখানে আমি আমার পার্সোনাল নাম্বারটা দিব। আমার পার্সোনাল নাম্বারে তোমরা ফোন করবে, আমার সাথে কথা বলতে পারবে, আমি সময়টাও বলে দেব। বাট 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 মনে রেখো, আমি কিন্তু কোনো চ্যাটিং করি না। সো কোনো না কোনো জায়গায় কেউ না কেউ যদি হাল ছোড়া বন্ধু সেজে তোমাদের সাথে চ্যাটিং করে, কনফার্ম থাকবা দ্যাটস নট মি। বা চান্দা মাহজাবিন, চান্দা মাহজাবিন সেজে, হ্যাঁ, চান্দা মাহজাবিন সেজেও যদি কথা বলে, কনফার্ম থাকবা দ্যাটস নট মি। আমি চ্যাটিং করি না। সো বারবার বলছি, আমার গলার আওয়াজ শুনবে, হ্যালো বলবো আমি, তারপরে তোমার যে সমস্যা আছে সেটা নিয়ে কথা বলবা। আরেকটা জিনিস আমি আবারও বলছি, সবাইকেই বলছি, যে আমাকে যখন তোমরা সমস্যার কথা বলো, ডিটেলস বলার দরকার নেই। অর্থাৎ তুমি কোন স্কুলে পড়তে, বা তুমি এখন কোথায় চাকরি করছো, তোমার হাজব্যান্ডের চাকরি কি, তোমাদের বাসা কোথায়, তোমার আব্বু কি করছেন, এগুলো আসলে আমার লাগে না। হ্যাঁ, আমি শুধু বলবা যে আমার বয়স এত, আমার বিয়ে হয়েছে এত বছর, জামাই এই চাকরিতে আছে, আমি চাকরিতে আছি, তুমি কোথায় চাকরিতে করো, তোমার জামাই কোথায় চাকরি করে, এগুলো আসলে আমি চাই না। আমি চাই এত ডিটেলস, সমস্যাটাকে নিয়ে ডিটেলস বলবা। এখন প্রবলেমটা হয়ে যায় কি নাইলা, আমি যত বলি আমি শুনতে চাই না তোমাদের প্রকৃত পরিচয়, ততই মানুষ তাদের পরিচয় দেয়। এখন হয় কি, এটা আমি জানি আমাকে ভালোবাসে, আমাকে বিশ্বাস থেকে এটা এসেছে, এটা আমি মানি, কিন্তু আমার কথা হচ্ছে যে দরকার কি, আমার দরকার নাই, তোমাদের সমস্যাটুকু বলো, আর কিচ্ছু লাগবে না। তুমি কোথায় আছো, কোন ডিভিশনে আছো, কোথায় আছো, কত বড় পোস্টে আছো, কিচ্ছু লাগবে না। তুমি একটা মানুষ, তোমার বয়স এত, তোমার বিয়ে হয়েছে, বা তোমার একটা অ্যাফেয়ার ছিল, অথবা তোমার লেখাপড়া, হোয়াট এভার দ্য প্রবলেম ইজ, উই টক অ্যাবাউট দ্য প্রবলেম। তোমার অরিজিনাল আইডেন্টিটি ডাজন্ট ম্যাটার টু মি। আমি শুধু বিশ্বাস করি একটি মানুষ বিপদে পড়েছে, যতটুকু পারি আমি আমার অভিজ্ঞতার লাব্ধ জ্ঞান থেকে চেষ্টা করি তাকে রাস্তা দেখানোর, আর বাকিটুকু আল্লাহর ইচ্ছা। আর এভাবে হলে তো তারাও মানে শিখবে যে একজন, হ্যাঁ, মানে আমি আসলে এটার মেনটা শিখাতে চাচ্ছি কেন, থ্যাংক ইউ নাইলা, কিন্তু অনেক কিছু আমাকে হেল্প করছে। যেটা হচ্ছে, এটা কেন বললাম জানো, দেখো আমার মতো মানুষ, আমি তোমাদের ডিটেলসটা জানতে চাচ্ছি না, আমি যাচ্ছি না। হ্যাঁ, আমার নাম সীমা, আমি 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 আপা 3 বছর হয়েছে বিয়ে হয়েছে, আমার স্বামীর চাকরি করছে নিজে। আমার নাম সীমা, আমি কিন্তু অমুক না একটা বিশ্ববিদ্যালয়ের একটা প্রফেসর, আমার স্বামী কিন্তু অমুক ইউনিভার্সিটি অমুক হসপিটালের একজন ডাক্তার, অমুক তমুক, এগুলো আসলে লাগে না। হ্যাঁ, আমার স্বামী একজন চাকরিজীবী, বাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, না কি বলে বিসিএস ক্যাডার, ডাজন্ট ম্যাটার। তুমি কোথায় আছো আমার লাগবে না। আমি যখন বলছি আমার লাগবে না, তাহলে অন্য কাউকে তো অবশ্যই না। প্লিজ, আসলে এটা মেইনলি তোমাদের বলা, যে যাত্রার কাছে নিজের সমস্ত কিছু মেলে ধরো না, যাত্রার সাথে আলাপের মধ্যে সমস্ত পরিচয় তুলে ধরো না। কারণ হ্যাঁ, সোজা কথা হচ্ছে নিজেকে খোলা বই করো না। ইয়েস। গণেশ কর্মকার বলছে, I really love my wife and also she loves me very much, but sometimes seems to me she doesn't know me. I always work hard for golden success in my future life. She always tell me I cannot give her enough time.
I always try to give her my free time. My question is, why she cannot understand my impulse? How can I manage her? গণেশ, আমি তো, তুমি ইংলিশে লিখেছো তো, সো আই এম আ বিট কনফিউজড। তুমি কি বাঙালি নাকি ইন্ডিয়ান? দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, মানে বিকজ আমার সুখী দাম্পত্যের রহস্য, এটা একটা ভিডিও আছে যেটার মধ্যে হাউ ইউ ক্যান হ্যান্ডেল ইউর ওয়াইফ অর দ্য স্পাউস, হ্যাঁ, এটা আমার বলা আছে। কিন্তু তুমি কি বাংলা বুঝতে পারো? ডেফিনেটলি বুঝতে পারো নাকি? আমি সো কনফিউজড অ্যাবাউট হার। যেমন হাউ ক্যান ইউ, তোমার ওয়াইফের যেটা প্রবলেম হচ্ছে, এটা আসলে খুব একটা বড় কিছু না, এটা খুব সহজেই, যেহেতু তুমি নিজে কাজ করছো। আজকের যে ভিডিওটা গেছে, এই ভিডিওটাও তোমার ওয়াইফ দেখলে অনেকটাই হেল্পফুল হবে। আর সুখী দাম্পত্যের রহস্য, সুখী দাম্পত্যের রহস্য, এটা ইউটিউবে হালছড়া বন্ধুতে গিয়ে সার্চ দাও। ওইখানে দেয়ার আর 8 পয়েন্টস, যেই 8টা পয়েন্টস যদি তোমার ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ, তোমরা যদি একটু মেনে চলো, বিবাহিত দম্পতিদের বলছি, তোমাদের হ্যাঁ ঝামেলা হবে, আর ঝামেলা হতে বাধ্য। ঝামেলা চাইলে তো স্বামী স্ত্রী হয় না, বা সেই ঝামেলাগুলো হবে টুকটাক টুকটাক, এটা হবে, ঝামেলা থাকবেই, হ্যাঁ, একটু একটু মতানৈক্য হবেই, কোনো কোনো মতবিরোধ হতেই পারে, কিন্তু অশান্তির আগুন, তোরে দেখা নামো, তোরে দেখতে, তোর এত বড় সাহস, এই যে মুখোমুখি একটা যুদ্ধ স্বামী স্ত্রীর মধ্যে, সম্মানবোধের অভাব, এই সবগুলি কিন্তু আমি মনে করি দাম্পত্য জীবনকে বিষময় করে তোলে। দাম্পত্য জীবনে যেটা হাজব্যান্ড ওয়াইফের যে ম্যারিড লাইফ, আমরা যেটাকে বলি কনজুগাল লাইফ, ওই লাইফে যে হ্যাপিনেসটা, সেটা স্বামীকেও যেরকম মেনটেন করতে হয়, ওয়াইফকেও মেনটেন করতে, কেউ একতরফা করলে হয় না, এটা দুতরফা। হ্যাঁ, ম্যারিড লাইফ হচ্ছে কি টু ওয়ে ট্রাফিক, হ্যাঁ, হাজব্যান্ডটাও আসবে, ওয়াইফটাও আসবে, তারপরে দুজনের মধ্যে কেউ একটু ছাড় দিতে হবে, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, সব কিছু মিলিয়ে। তো ওই পয়েন্টসগুলো যদি সুখী দাম্পত্য জীবনের রহস্য, প্লিজ গো থ্রু দ্যাট অর ভিজিট আওয়ার ওয়েবসাইট। ওখানে আমার কয়েকটা দাম্পত্যের উপরে টাইটেল দেওয়া আছে, ওই টাইটেলগুলো নিয়ে তুমি একটু ইউটিউবে সার্চ করো, অ্যান্ড দেন ইউ ক্যান ফাইন্ড দিস ওয়ে। ইটস নাথিং বাট দ্যাট মাচ ভেরি ইজি থিংস, জাস্ট গো থ্রু দোজ। আমি শিওর যে তোমার পক্ষে এভরিথিং উইল বি ক্রিস্টাল ক্লিয়ার। আমাদের টপ ফ্যান নাজির আহমেদ বলছেন, আপু আমি নাজির, একটি পরামর্শ চাই। বড় ভাই আর আমার পরিবার একই সাথে থাকবো, একই বাড়িতে। প্রশ্ন, একই হাঁড়িতে খাবো নাকি আলাদা আলাদা খাবো? আপনি আমাকে ব্যক্তিগতভাবে চিনেন ও জানেন। নাজির, আমি তো আসলে একটা কথা বলি, যদি ডাল ভাতও খাও, একটা আলু ভর্তা পোড়াও খাও, আলাদা খাও। একই বাড়িতে থাকো, একই ছাদের নিচে থাকো, একই সঙ্গে সবাই মিলে টেলিভিশন দেখো, হ্যাঁ, বাট হাঁড়িটা যদি আলাদা রাখতে পারো, নাথিং লাইক দ্যাট। তাহলে শুক্রবারটাকে একটা পিকনিক বার করো, শুক্রবার দিন সবাই একসাথে একবেলা খাও, হ্যাঁ, শুক্রবার দিন একবার বড় ভাইয়ের বাড়িতে সবাই দাওয়াত, এক শুক্রবার, পরের শুক্রবার তোমার বাড়িতে সবাই, মানে তোমার রান্নায় সবাই খাবে, এরকম ভাবে করতে পারো। অথবা শুক্রবার দিন কম্বাইন করে বাজার করতে পারো, যেভাবেই পারো। কিন্তু প্লিজ, তোমাকে আমি মানে, তো আমি জানি তুমি আমাকে প্রচণ্ডভাবে বড় বোনের মতো ভালোবাসো, শ্রদ্ধা করো, এবং আমিও তোমাকে প্রচণ্ড, সত্যিকার অর্থে যদি বলি, ছোট ভাই হিসেবে অনেক ভালোবাসি, দোয়া করি, এই কাজটা করো না। হ্যাঁ, ভাইয়ে ভাইয়ে পরবর্তীতে দেখা যাবে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে। অ্যাটলিস্ট আমি আমার জীবনে যতটা দেখেছি, যা মানে যায় যায়, যদি সুন্দর সম্পর্ক চাও, তাহলে হাড়ি আলাদা নাও, এটা হচ্ছে আমার কথা। দেখবে অনেক সুন্দর থাকবা, ভালো থাকবা। অল দ্য বেস্ট। তুমি কি কথাটা এই যুগের খনার মতো বললে নাকি? ও আচ্ছা, আমি কি কবিতার মতো বলেছি? হ্যাঁ, আচ্ছা, আমি কি, হ্যাঁ, এ যুগের খনার মতোই বলেছি। খনা, হ্যাঁ, খনার মতো, রাইট। যায় যায় যদি কি জানি বললাম, ভুলেও তো গেলাম, যাই হোক, হোয়াট এভার। মানে ভালো সম্পর্ক চাও, তাহলে হ্যাঁ, হাঁড়ি, হাঁড়িটাকে আলাদা নাও। এটা শুধু নাজির না, সবার ক্ষেত্রে আমি বলবো যে যতটুকু পারো, যদি আলাদা রান্না করা সম্ভব হয়, গো ফর দ্যাট। একই বাড়িতে থাকো, একই ছাদে থাকো, বাট আলাদা, এতে মাছ অনেক পিস থাকে। তাহলে
না হলে এর মনে হয় অনেকভাবে, এ মনে হয় আমি বেশি খেতে ফেলতেছি, এ মনে করছে ও বেশি বাজার করে ফেলতেছে, এ মনে করছে আমার কন্ট্রিবিউশন বেশি, এ মনে করছে এর কোনো টাকা পয়সাই দিচ্ছে না। তাহলে সো মেনি ইফস অ্যান্ড বাটস চলে আসে অনেক না, কমপ্লিকেসি হ্যাঁ তৈরি হয়। কমপ্লিকেসি তৈরি হয়, এটা থেকে না যাওয়াটাই বেটার। আচ্ছা, আমাদের টপ ফ্যান জাকিয়া সুলতানা একটা রিকোয়েস্ট করেছে তোমাকে। হ্যাঁ। ও বলেছে, আপু আপনার মাছ পালার প্রসেসটা অনেক ইন্টারেস্টিং, প্লিজ প্লিজ এটা নিয়ে একদিন ভিডিও করে দেখান যে কি কি পালেন এন্ড কোন রুটিন ফলো করেন। কোনো রুটিন না রে মা। শোনো, আমি সকালে যখন নাস্তা খাই তখন আমার মাছেরা নাস্তা খায়, মানে মাছেদের খাবারটা আমি দেই। আর তোমার রাতে আমি যখন ডিনার করি, আমার ডিনারের ঠিক আগে আগে আমার মাছেদেরকে ডিনারেরটা দিয়ে, মানে ওদের খাবারটা দিয়ে তারপরে আমি ডিনার করি। দ্যাটস দ্য থিং, এভাবে আমি মেনে নিই। আর আমার মাছগুলো তো সব ছ্যাঁচড়া ব্যাচড়া মাছ ভাই, মানে আমার মাছগুলো সবই আমাদের দেশের মাছ। আমাদের দেশের মাছ পালায় একটা কারণ, দুটো কারণ আসলে। আমি বেসিক্যালি আমাদের দেশের কাপড় পরি, হ্যাঁ আমি বাইরের কাপড় সজ্ঞানে কিনি না, এটা আমি খুব গর্বের সাথে বলি। হ্যাঁ এখন কেউ গিফট করলে তো আমি তাকে না করতে পারবো না, কিন্তু আমি সজ্ঞানে কোনো বাইরের কাপড় কিনি না। আমি তো বেসিক্যালি শাড়ি পরি, শাড়ি থেকে শুরু করি আমি যতটুকুই পারি নিজের দেশীয় দৃষ্টিতে থাকি। আমি কোনো বিদেশি জিনিস যতটুকু পারি বর্জন করার চেষ্টা করি, যতটুকু পারি দেশীয় জিনিস নিয়ে, দেশীয় পণ্য কিনে হই ধন্য। হয়তো বা একটু বিদেশি জিনিস অনেক বেটার অনেক কিছু হয়, কারণ বিদেশের জিনিসগুলো অনেক অনেক উন্নত মানের হয়, অনেক টেকসই হয়, সব ঠিক আছে। কিন্তু আমরা যদি আমার নিজের দেশের জিনিসগুলোকে না কিনি, তাহলে আমাদের দেশের যে কারিগররা আছে, আমাদের দেশের যে শ্রমিকরা আছে, আমাদের দেশের যে মজদুর আছে, ওনারা কোত্থেকে আসবে? ওদেরকে তো আমাদের বুস্ট আপ করতে হবে। আমি অনেস্টলি বলি, আমি বাটা স্যান্ডেল পরতে ভালোবাসি। এই জন্য মানে যতটুকু পারি আমি আমার দেশের জিনিসকে ওইভাবেই আমি কিন্তু আমার দেশীয় মাছ থাকে। এই দেশীয় মাছে যেটা ট্যাংরা মাছ, ওটা একটা আসলে ট্যাংরা মাছকে আমরা টাইগার শার্ক বলি আর কি, আমরা বাংলাদেশের শার্ক আর কি, শার্ক। তো এগুলো অনেক শক্ত জান, হ্যাঁ এগুলো প্রাণও অনেক শক্ত, খোলসারও প্রাণ অনেক শক্ত। সো আমি ডেফিনেটলি একবার ভিডিও তো করবো না, ঠিক আছে? ওকে 3টে টিপস দিয়ে দাও নিয়মিত পানি পাল্টানো। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে বললাম মাসে অ্যাটলিস্ট একবার পানি পাল্টাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে একটা যে অ্যাকোয়ারিয়ামের দোকান, মাছের যে দোকানগুলো আছে ওখানে গিয়ে বললেই হবে যে মাছের খাবার দিতে, তাহলে ওরা ওই ছোট্ট ছোট্ট সরিষা দানার মতো পুরো একটা প্যাকেট দিয়ে দিবে। এই একটা সরিষা দানার প্যাকেট দিয়ে তুমি মনে করো যদি তোমার 4টা ট্যাংরা, 2টা খোলসা, 2টা শিং, 4টা চিংড়ি থাকে, ওদেরকে মোটামুটি তুমি 3 মাস খাওয়াই দিতে পারবা, কোনো কিছু আর লাগবে না। আর ওরা একটা ছোট্ট ওষুধের শিশি দেবে, এটাও বাংলাদেশে তৈরি ওষুধটাও, ওটা বাংলাদেশেরটাও ভালো, বিদেশেরটাও ভালো, আমি বাংলাদেশেরটাই ইউজ করি। 2 ফোঁটা দিলে পরেই নীল হয়ে যায় পানিটা। 7 দিন পর একটু পানিটা, আর পানিটা যদি স্বচ্ছ পানি হয় তাহলে একদম 15 দিন পর বা 15 দিন পর বদলাতে পারলে ভালো হয়। দ্যাটস ইট, আর কিচ্ছু না। আর এটার পিছনে কোনো ইয়ে নেই। যেমন আমি সামুদ্রিক মাছ টাছ দেখি, তো অনেকে আমার পরিচিতের মধ্যে আছে যারা সামুদ্রিক মাছ পালে, বিশাল বিশাল অ্যাকোয়ারিয়াম, সেখানে তো মেশিনই কালে, কোনো মেশিন দিয়ে লবণাক্ত পানি বের হচ্ছে, কোনো মেশিন দিয়ে বুড়বুড়ি কেটে অক্সিজেন তৈরি হচ্ছে, কোনো মেশিনের মধ্যে দিয়ে বাতাস ছাড়া হচ্ছে পাহাড়ের মতো খোলক দিয়ে, তারপরে শ্যাওলা তৈরি হচ্ছে। সেই যে বড় বড় হ্যান ত্যান, এতটা ডেফিনেটলি অনেক দামির চেয়েও বড় কথা, ওগুলোর পিছনে পরিশ্রম অনেক। বা যদি পরিশ্রম একটু কম হয় তাহলে কিন্তু এক একটা মাছ 3,000, 4,000, 5,000 টাকা দাম। একদিনের 2 দিনের ভুলের জন্য 5,000 টাকার মাছ 5 মিনিটে ফুটটুস। আমার হচ্ছে এই 50 টাকা দামের মাছ, বড় জোর 20 টাকা, 50 টাকা আর 70 টাকার মাছ, এবং এরা নিয়ে আমি বহু সুখে আছি। আমার একটা কচ্ছপ আছে, ছোট্ট একটা মিনি কচ্ছপ আছে, ওর বয়স প্রায় 15 বছর হতে যাচ্ছে, এবং ওর নাম হচ্ছে জগাই। জগাই, ওরা 2 বন্ধু ছিল, জগাই আর মাধাই। তো মাধাই মারা গেছে আজকে প্রায় 15 বছর ধরে ছিল। তো 15 বছর হচ্ছে জগাই আছে, মাধাই 12 বছর 3 হলেও চলে গেছে আমাদের ছেড়ে, বাট জগাই এখনো আছে। এবং ও একটা কাঠের একটা আমি পাটাতনের মতো করে দিয়েছি, ওটার উপর বসে মুখ উঠিয়ে থাকে, আমাকে হ্যালো বলে। সকালবেলা আমি ওকে আবার জিজ্ঞেস করি হাউ আর ইউ ফিলিং, তো আবার ভালো বলে। আসলে আমি না পাখি টাকি আমার
আমার বোনও হাসছে, এভরিবডি নোজ ইন মাই হাউস। আমি কিন্তু অনেক আউলা, সো আউলা বলে আমি ভালো আছি। হ্যাঁ, আমি সকালবেলা কিন্তু প্রচুর পাখিদেরকে খাবার দিই। হ্যাঁ, খুদ ছিটিয়ে দিই, তারপর টিয়া পাখি আসে। রেগুলার খুদ আনাও মনে হয়। হ্যাঁ, আমার তো একদম মান্থলি এটা পাখিদের জন্য খাবার আসবেই। সেই খাবার আবার পুরা ছাদ জুড়ে দেওয়া হয়। গাছে গাছে টিয়া পাখিদের সঙ্গে কথা বলি, বুলবুলির কথা বলি। এবং আমি জানো, আমি বুঝি আমার যখন ছাদ বাগানে আমি যাই আর যদি দেখি যে একটু টুনটুনি আসে, বুলবুলি এসে আমার সঙ্গে কথা বলে, ওরা না পিপু পিপি 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 করে, আমি সাথে সাথে সকালবেলায় ডাকে, এই খুদ কবে ফুরাইছে? তখন আমার কোনো না কোনো স্টাফ বলে, এই আফা ম্যাডাম এই তো গত কালকে ফুরাইছিল। আমি বলছি, না, 2-1 দিন আগে ফুরাইছে, কারণ এইমাত্র টুনটুনি আমাকে বলে গেল ও গত 2 দিন খাবার পায়নি। সো দ্যাটস দ্য থিং। তো আমার মানুষেরা খুব স্কেয়ার থাকে যে ম্যাডাম তো পাখিদের সাথেও কথা বলে, সো অ্যাটলিস্ট খুদটা ঠিক মতো রাখতে হবে। তো এইগুলো আসলে আমাকে বাঁচিয়ে রাখে, আমাকে ভালো রাখে। হ্যাঁ, আমি খুব আনন্দে থাকি। আমার দোয়েল, বুলবুলি, টুনটুনি, তারপর তোমার চড়ই, টিয়া পাখি তো আমাদের আমলকি গাছ। হ্যাঁ, টিয়া তো অজস্র আছে। ইভেন আমাদের বাসায় একটা কাঠঠোকরাও আছে। হ্যাঁ, যদিও ওই কাঠঠোকরার সাথে আমার খুব কমই দেখা হয়, ওর আওয়াজটা আমি পাই। কাকও আছে, কাকের বাসাও আছে। সো এরকম আমাদের দেশীয় পাখিরা না আমাকে ভীষণভাবে মুগ্ধ করে। বুলবুলির যে রেড বডিটার মধ্যে না একটু বুকের এই জায়গাটা রেড দেখবা। হ্যাঁ, তারপর তুমি ছোট্ট ছোট্ট যে হামিং বার্ড যেটাকে আমরা বলছি, টুনটুনি পাখিটা টুনটুন টুনটুন করে, দুর্গা টুনটুন, ওদের গলার আওয়াজ আমি ফেল। পাখিটা কিন্তু একটু। সো দিস আর দ্য থিংস। না, আল্লাহ তাআলার আমি বলবো অসীম কৃপা যে আমাদের দেশে এখনো অনেক পাখি দেখতে পাচ্ছি আমরা, যদিও গাছ কাটতে কাটতে সবই ধ্বংস করে ফেলছি, তারপরেও এই নগরে, ইট কাঠের নগরের মধ্যে যে এতগুলো পাখি আমি দেখতে পাই। আমি প্রতিদিন সকালে যখনই পাখিগুলো দেখি আমি সেই আলহামদুলিল্লাহ যে আরেকটা সুন্দর সকাল শুরু হলো পাখিদের সাথেই। দ্যাটস ইট। আসলে আজকে ইচ্ছে করে একটু উল্টো মানে হালকা পাতলা কথা বললাম, কারণ সবসময় তো গুরু গম্ভীর বলি। গুরু গম্ভীর সবসময় বলতে ইচ্ছে করে না। আমি কিন্তু বেসিক্যালি খুব হইচই করতে পছন্দ করি, হাসি খুশি থাকতে পছন্দ করি। আর গুরু গম্ভীর রেগে যাই মাঝে মাঝে। অনেকে আমাকে বলো ভয় পাও তোমরা আমার চোখ দেখলে, কিন্তু আসলে রাগি তো আসলে না, আসলে কষ্ট পাই বলি হয়তো তখন আমি খুব সিরিয়াস হয়ে যাই। বাট নর্মালি আমি চেষ্টা করি হাসি খুশি থেকে এই কথাগুলো বলার। তুমি কোনো প্রশ্ন থাকলে খুঁজে বের করো। বলো। জোনাকির আলো বলছে, আসসালামু আলাইকুম আপা, দয়া করে একটা পরামর্শ দিবেন। আমি বিবাহিত, আমার হাজবেন্ডরা 2 ভাই। আমার স্বামী প্রবাসী, হাজবেন্ডের ভাই বিটিআরে জব করে, ভাবি প্রাইমারি স্কুল শিক্ষিকা। আমার শ্বশুর শাশুড়ি আমাকে দেখতে পারে না। শ্বশুর বাড়ির সবাই আমার যাকে পছন্দ করে। আমার দোষ না থাকলেও আমাকে নানা কারণে দোষে। আমার হাজবেন্ডের এক কথা, এগুলো সহ্য করে থাকতে হবে। তার এক কথাই তার বাবা মাকে কিছুই বলবে না। আর আমার অনেক মানসিক যন্ত্রণা হয় আমার সাথে ভালোভাবে কথা বলে। বিয়ে হয়েছে কবে? কিছুই লেখে নেই। একটা কথা কি শোনো, জোনাকি এলো, প্রথম কথা হচ্ছে কি, স্বামীকে দিয়ে তুমি তোমার বাবা মাকে কথা শোনাতে চাও, তার বাবা মাকে, এটা আমি না মা, আমি এটা পছন্দ করি না। আমি একটা পছন্দ করি না। হ্যাঁ, তোমার শ্বশুরের অপরাধ থাকতে পারে, ডেফিনেটলি থাকতে পারে, কিন্তু সেটা তার ছেলে বলবে, কেমন দেখায় না জিনিসটা। এই জিনিসটা না আসলে এই যে তোমার হাজবেন্ডকে দিয়ে বলাচ্ছ না, সে তোমার হাজবেন্ডটা কে, ওনাদের সন্তান। কিন্তু তুমি আসছো আজকে ক বছর, একটা ছেলে, যে ছেলেটা আজকে তোমার হাজবেন্ডের বয়স যদি আজকে 32 বছর হয়, হ্যাঁ, তো 30 বছর বয়স পর্যন্ত কিন্তু ও বাবা মার সঙ্গে সুন্দরভাবে চলেছে। হঠাৎ করে 2 বছর না হতে সে বাবা মাকে বলা শুরু করে দিল, আমার বড় এটা তোমরা বলেছো, তোমরা যার সঙ্গে করছো। এই তুলনায় যাও কেন? তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে অপছন্দ করছেন, তোমার যাকে পছন্দ করছেন, তোমার যা অনেক বছর ধরে আছে, ডেফিনেটলি তুমি তো আমার যার পরে আসছো, ওর তোমার যা একটা অবস্থানে চলে গেছে, তোমার ওই জায়গাটায় আসতে হবে। তুমি তোমার যদি এতটুকু তুমি একটু, তুমি জোনাকি আলো হও, যেই আলোই হও, আমি তোমাকে স্পষ্ট বলি, যেহেতু তুমি ছদ্মনামে কথা বলছো এই জন্যই বলছি, আসল নামে হলে এতটা বলতাম না। একটা জিনিসকে দেখো, তুমি তোমার শ্বশুর শাশুড়ি কি, তোমার স্বামী হচ্ছে তোমার জীবনের আজীবনের বন্ধু, তাই না? স্বামী তো স্বামীর মা বাবা তোমার শ্বশুর শাশুড়ি, সেই শ্বশুর শাশুড়িকে কেন স্বামী বলে না কিছু, এই অভিযোগ তুমি পাবলিকলি তুলে ধরছো। এটা কি খুব সম্মানের পরিচয় দিলে তোমার স্বামীর প্রতি? নাকি তুমি এত অনেস্টলি বলো যে মুরব্বী তো তাই শ্বশুর শাশুড়ি, ওনাদেরকে কথা শোনানো হচ্ছে না কেন, এই কারণটা নিয়ে তুমি উত্তেজিত হয়ে গেলে, কাদের বিরুদ্ধে?
স্বামীর বাবা মার বিরুদ্ধে। এগুলো ঠিক না মা। একটা জিনিস সবসময় মনে রেখো, কাউকে না এই তর্ক বিতর্ক করে অনেক ভালো আছে, আমি কেন, আমাকে কেন ভালো বলতেছে না, তুমি মনে করছো তুমি ভালো। আমি তো কোনো লজিক পাচ্ছি না তোমার কথাবার্তার মধ্যে, তো ভালো তো নাই। কি ঘুরছে নাইলা? না আমি একটু আমি কথা বলতে পারবো, আমাদের হ্যাঁ, চলছে। তুমি একটু বলো, তুমি আমি বাইরে যাচ্ছ, একটু ঠিক আছে। বাইরে যাচ্ছি। তো এখন আমার কথা হচ্ছে কি যে এটা অনেক ইম্পর্টেন্ট। এটা সবসময় মনে রেখো যে সবার ক্ষেত্রে আমরা মনে করি কি আমরা না রাতারাতি সবকিছুর সমাধান পেয়ে যাই। আর যায়ের সাথে এত রকমের যুদ্ধে যাচ্ছ কেন? দরকার নাই তো। জায়ের জীবন জায়ের জীবন, তোমার জীবন তোমার জীবন। আর তোমার স্বামীটার কথা একবার ভাবো তো, ছেলেটা কিন্তু সবকিছু ফেলে বাইরে থাকে, বাইরে থাকে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। তো ওর কাছে অ্যাটলিস্ট সারাক্ষণ যদি তুমি বলো, তো ও তো অ্যাটলিস্ট একসঙ্গে থাকলেও না হয় তাও চলতো। ও ওইখান থেকে তার বাপ মাকে শাসন করবে, যে বাবা মার সঙ্গে সে এখন থাকছে না। এবং শাসন করবে কেন? বিকজ সে তার বড় ভাইয়ের বউকে কেন বাপ মা বেশি ভালোবাসে। লজিকটা যায় না মা। নিজের ভালোবাসা দিয়ে, যোগ্যতা দিয়ে এটা অর্জন করতে হয়। সেটার জন্য হয়তো বা 10 দিনের জায়গায় 20 দিন লাগবে, কিন্তু অর্জন করা যায়। তোমার ভেতর না জায়ের প্রতি একটা কাজ করছে, তৃতীয় পক্ষের একটা প্ররোচনা কাজ করছে, এটা আমার বিশ্বাস। প্রথম কথা, তৃতীয় পক্ষ থেকে বেরিয়ে আসো। দ্বিতীয় কথা হচ্ছে হাজবেন্ড থেকে আগামী 3টা মাস অ্যাটলিস্ট, হ্যাঁ আগামী 3টা মাস হাজবেন্ডকে তুমি কেন বলো না বলো না বলো না বন্ধ করো প্লিজ। তুমি হাজবেন্ডকে নিয়ে অন্য কথা বলো, সারাদিন যে কাজ করে তার প্রশংসা করো, সে যে খাইছে কিনা সেটা জিজ্ঞেস করো। জায়ের কথা আপাতত মনে রেখো না। কারণ একটা জিনিস কি জানো, আমরা কি করি, আমি তো ভালো কাজ করছিলাম, কয়দিন করছিলাম। তুমি কি জানো 2014-তে আমি যখন হাল ছেড়না করি, তখন পুরো সপ্তাহে আমার একটা ভিডিও 10 থেকে 200 জন লোক দেখতো। আর 200 জন লোক দেখলে আমার ধন্য হয়ে গেছিলাম। তো এখন সেই ধন্য হইতে 200 জনও 3 মাস লাগছে। এখন 2014-তে যদি আমি বলতাম আরে 3 মাস পরে 200 লোকে দেখে দূর আর করুমি না হাল ছড়না, তাহলে কি আজকে এই জায়গায় আসতে পারতাম না। যে কোনো কিছু পিছনে লেগে থাকতে হয়। তুমি জোনাকের আলো নাম রেখেছো, জীবনের আলোয় তো তুমি মুছে ফেলতেছো। তোমার এই আলো দিয়ে তো তুমি কি তোমার নিজের সফলতাকে খুঁজতে হবে। তুমি টানা একটা বছর বাদই দাও, 6টা মাস আমার কথা মতো চলো তো। যাকে উজ্জ্ব করে যে পয়েন্ট বললাম এগুলো মেনে নিয়ে চলো। তারপরে আমাকে বলো যে তোমার জীবন কি হয়েছে। তারপরে না হলে হবে। কারণ কি জানো, যখনই তুমি নিজের ভেতরে অন্যের সঙ্গে কম্পারিজন বন্ধ রাখবে, ছেলেকে দিয়ে বাপ মাকে সাইজ করার কথা ভাববে না, এবং নিজের ভালো ব্যবহার দিয়ে অ্যাটলিস্ট কে কি বললো এটা না করে আমি আমার মতো করব, দেখব কোনো রকমের ফোর্স ছাড়া। অ্যাটলিস্ট 90টা দিন দেখি, 90টা দিন দেখো। আর তৃতীয় পক্ষ আছে, কিন্তু তৃতীয় পক্ষ আছে, আমি একদম গ্যারান্টেড। এই তৃতীয় পক্ষ যেই হোক, আমি জানি না এরা কারা, সে পাশে খালা হতে পারে, বাসার স্টাফ হতে পারে, তোমার কোনো আত্মীয় স্বজন হতে পারে। এই তৃতীয় পক্ষটা যে আছে এদেরকে বন্ধ করো। তৃতীয় পক্ষের উপর কিন্তু আমার একটা ভিডিও আসতেছে, হ্যাঁ তৃতীয় পক্ষের উপর একটা ভিডিও আসতেছে আগামী মঙ্গলবার। এটা আমি তোমাদের মেয়েদেরকে বলবো একটু বেশি করে দেখো। ওই ভিডিওটা যারা ফলো করতে পারবা তাদের জীবনে আর কোনো অশান্তি থাকবে না, অ্যাটলিস্ট এই ধরনের। ইয়েস, হোসনে আরা তুলি আমাদের টপ ফ্যান, উনি বলছেন আপু আসসালামু আলাইকুম, আমার সময় কাটে না, বাট আমি একটু অসুস্থ, তাই ছেলে মেয়ে ব্যস্ত থাকে, টিভি ভালো লাগে না, অ্যাকুয়ারিয়ামে মাছ বাঁচে না, সব মরে যায়, গাছও মরে যায়, হয় না, কি করবো? তুমি তো বেঁচে আছো আলহামদুলিল্লাহ, না তুমি তো বেঁচে আছো, শুকর করো এটার উপর। আর তারপরে গল্পের বই পড়ো। লেখার স্টাইলটা দেখে বুঝলাম যে তোমার লেখাটা খুব গুছিয়ে লিখেছো। হ্যাঁ, এই গোছানো স্টাইল থেকে বোঝা যায় যে তুমি লিখতে পারবে। ছোট্ট করে লেখো, কিছুই না। আজ সকালে উঠেছিলাম, পূবের আকাশে বেশ মেঘ দেখেছিলাম, ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু পরে আর বৃষ্টি হলো না। ইস, কতগুলো কাপড় ভিজাতে গিয়েও ভিজালাম না, এখন 3 দিন ধরে কাপড়গুলো আমার ধুতে হবে। এরকম ভাবে কিন্তু লেখা শুরু হয়ে যায়। চমৎকার একটা বাতাস হচ্ছে, ভাবলাম একটু কফি বানাই, সবই আছে শুধু কফিটাই নেই। এভাবেও কিন্তু লেখা শুরু করা যায়। এগুলো কিন্তু ইচ্ছে, হ্যাঁ ইচ্ছে, ছোট টুকুর টাকুর ইচ্ছে। ইচ্ছেগুলো একটা
এখন বোঝাই যাচ্ছে যে জীবন্ত কোনো কিছু দিয়ে তোমার হবে না, জীবন্ত কোনো কিছু দিয়ে হবে না, তোমাকে জীবন তৈরি করতে হবে। ইয়েস, কেমনে বললাম? মাছ জীবন্ত বাঁচে নাই, গাছ জীবন্ত হয় নাই, কিন্তু তোমাকে জীবন্ত তৈরি করতে হবে মানে কি, ওটা তোমার দ্বারা হবে। অর্থাৎ যে বই আছে, যে কাগজ আছে, কলম আছে, বই থেকে আইডিয়াস নাও, নিজের ভেতরে ওটা ধারণ করো, তারপরে জীবন দাও। কিভাবে জীবন দাও? লেখার মাধ্যমে। অল দ্য বেস্ট। আমাকে একটা পাঠাও, আমাকে একটা পাঠাও, আমি আমি তোমার রেডি হলে পরে তুমি লাইভে লেখো যে আপু একটা লেখা আছে, তারপরে আমি তোমাকে হ্যালো করব, আমি শুনবো। বেশি না, 3 দিনের 3টা পাতা লেখো, এক একটা প্যারাগ্রাফ করে, আমি শুনবো। আর কেন যেন আমার মনে হচ্ছে চমৎকার তুমি লিখবে। তুমি নেক্সট লাইভে আমি চাই আগামী শনিবার ইনশাল্লাহ আমি আসলে তুমি বলবো আপা লেখা শেষ, তারপরে আমি তোমার সাথে যোগাযোগ করছি। ইয়েস, বলো। মিজানুর রহমান, হ্যাঁ, উনি বলছেন আপা আপনার পাশে যে সূর্যমুখী ফুলগুলো তা চায়নার তৈরি। না রে ভাই, এটা সাভারের, সাভার আছে না আমাদের, ওই সাভারের তোমার যে কুটির শিল্প আছে দেখবা, ও যে সাভার পর্যটন কেন্দ্র আছে, হ্যাঁ, না অবকাশের পাশে, না পর্যটনের পাশে, অবকাশ ওখানে না, অবকাশ হচ্ছে রায়লা মহাখালীতে। এই আমি বলছি সাভার স্মৃতিসৌধ আছে, স্মৃতিসৌধের উল্টো দিকে পর্যটন কেন্দ্র আছে। পর্যটন কেন্দ্র সঙ্গে সাভার কুটির শিল্পের অনেকগুলো দোকান আছে। একটু চোখ বন্ধ করে যারা যারা জানো, যারা যারা সাভারে গেছো, এবং কুটির শিল্পে অনেকেই আবার যারা কেউ না কেউ সাভারে আছো যারা এই ভিডিওটা দেখছো, তার এখানে দেখো অনেকগুলো দোকান আছে যেসব দোকানে এগুলো বিক্রি করে। এখন এটা চায়নার নাকি বা থাইল্যান্ডের এটা তো ভাই আমি জানি না, আমি কিনি, সেই কুটির শিল্পের লোকটা দুটো পয়সা পায়, দ্যাটস ইট। দ্যাট সেন্সে কিন্তু বোঝানো, আমি কিন্তু বারবার বলছি। হ্যাঁ, এই যে নিচের মাঠকাটা, এটা ওইখানে একটা বাঘের মাথা দেখা যাচ্ছে, এটাও কিন্তু আমাদের দেশের কুটির শিল্প, আমি জানি না বাঘটা দেখা যাচ্ছে কিনা। তো দ্যাট ইজ দ্য থিং। আমি যেটা বোঝাতে চেয়েছি যে আমি সব কিছু দেশীয়, ইভেন আমি যে চেয়ারটায় বসে আছি এটাও কিন্তু আমাদের দেশের। আমাদের দেশের অরণ্য বলে একটা প্রতিষ্ঠান আছে যারা শুধু কাঠ কেটে এগুলো বানায়। সো দ্যাট ইজ দ্য থিং। একদম মানে তুমি আমাকে বললে মিজান যেহেতু ফুলের কথা, আমিও এটা বললাম, ফুলটা কোথায় পাওয়া যায় সেটাও বললাম। ইভেন আমাদের অনেক নিউ মার্কেট এগুলো বোধহয় বিক্রি করে, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, বাট আমি কুটির শিল্প থেকে কিনেছি। ইয়েস, অনেকে তোমাকে ধন্যবাদ দিয়েছেন, শুভ কামনা দিয়েছেন অনেকেই, তোমার সাথে কথা বলতে চান। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আমার সাথে কথা বলার ব্যাপারে আমি কয়েকবার বলেছি যে খুব যদি জরুরি কিছু থাকে এক লাইনে লিখে রাখো, আমি তোমাদের মেসেজে হ্যালো করব, নাম্বার দিব এবং টাইম বলে দিব, সেই টাইমে আমাকে কথা বলতে পারবে। আর যদি কিছুদিন অপেক্ষা করতে পারো তাহলে অগাস্টে ঈদের পরেই আমাদের ফোন দুটো খুলে যাবে, খুলে গেলে সেই ফোনে ফোন করে আমার সাথে কথা বলা যাবে। ইয়েস। সাদিয়া নূর বলছেন আমার মনে হয় আমার রিলেটিভরা আমাদের সাথে ভালোবাসার নাটক করে, আমার বাবার অনুপস্থিতিতে তারা আমাদের দিকে তাকাবে না, আমি কি করে বুঝবো যে তাদের ভালোবাসা সত্যি? অনেস্টলি কি হয় জানো, তুমি বোঝাবুঝির কিছু না এখানে, এখানে হচ্ছে কি তুমি ভাবছো তোমার বাবার অনুপস্থিতিতে তারা তোমাদের দিকে তাকাবে না, এটা মনে করে তুমি এটা কিন্তু তোমার ধারণা। তো এই ধারণাটা হঠাৎ করে তোমার মধ্যে আসলো কেন? নিশ্চয়ই তাদের কোনো না কোনো কর্মের কারণে এসছে। তাহলে কি হচ্ছে, প্ল্যান বিটা মাথায় রাখো যে না, এরা বাবার অনুপস্থিতিতে হয়তোবা আমাদের পাশে থাকবে না, হয়তোবা শব্দটা দাও। এটা মাথায় নিয়ে যখন তুমি আগে থেকে বাকিটুকু আল্লাহর উপর চিন্তা করে, আমাদের জীবনে অনেক আপস এন্ড ডাউনস সাথে এগিয়ে যেতেই হবে। পরবর্তীতে যদি বাই চান্স তুমি বোঝার এখানে কোনো উপায় নেই, তুমি নিশ্চয় এখন তোমার বাবা তো উপস্থিত আছে, বাবা তো উপস্থিত আছে, তাই না? ওটা সবচেয়ে বড় কথা। রিলেটিভ কেউ থাকলো কি না থাকলো, হু কেয়ার্স, অ্যাজ লং এজ মাই ফাদার ইজ দেয়ার। সো আমি বলবো যে আমি আমার বাবার অনুপস্থিতিতে আমার পাশে দাঁড়াবেন এটা আমি চিন্তাই করব না। আমি চাইবো আমার বাবা যেন 100 বছর বেঁচে থাকেন, আমার রিলেটিভস আমার পাশে দাঁড়ানোর দরকার নাই, আমার বাবাটা আছেন, এটাই অনেক বড় জিনিস। এটার জন্য আমি দরকার প্রতিদিন আল্লাহকে বলবো, আমার রিলেটিভস চাই না, আল্লাহ আল্লাহ তুমি আমার আব্বাকে যেন আরো 50 বছর হায়াত দরাজ করো। সে শুড বি দ্যাট ওয়ে। তুমি এখনই তোমার বাবার অবর্তমান কেন ভাবছো আমি জানি না, তারপর আমি তোমাকে বলবো যেটা
যদি তোমার বাবা কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকেন, সেটার কারণও হতে পারে, তাহলে কিন্তু মনের ভিতর যখন একটা প্ল্যান এ বি আছে, তাহলে মেন্টালি তুমি একটা প্রিপেয়ার থাকো। তোমার বোঝার দরকার নেই এই জন্য যে যদি সত্যি তোমার আশঙ্কা সত্যি হয়, তাহলে এই মানুষগুলো কিন্তু জাস্ট সময়, মানে কি বলে, এটাকে বলে কি সুসময়ের পাখি। অর্থাৎ তুমি যখনই বুঝাই দেবা যে তুমি ওদের চিনে ফেলছো, তখন কিন্তু এরা ওদের মুখোশটা একদমই খুলে ফেলবে। তোমার বাবার বর্তমানে তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে দিতে পারে। সো তুমি সোজা কথা মেন্টালি প্রিপেয়ার থাকো, খারাপটা ভেবে যে হ্যাঁ আমার ইফ মাই ফাদার গোজ অ্যাওয়ে আই উইল নট, আমি এদের কাছ থেকে কোনো কিছু পাবো না। এটা তুমি তোমার নিজের মাথায় রাখো, এটা নিয়ে পুরো প্রকাশ্য জনসমক্ষে বলার দরকার নেই। যদি তোমার বাবা সেরকম কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকেন, আমি আবারও কথাটা বলছি, হ্যাঁ, ওটা সবাইকে চাউর করার দরকার নেই, মেন্টালি প্রিপেয়ার থাকো। আর ওদের সঙ্গে যখন এখন দেখা হচ্ছে নর্মাল, হ্যালো হাই করো, হ্যালো হাই করতে তো কোনো কারণ, তোমার কাছে যেহেতু ভিতরে ঢুকে গেছে, তুমি এটাকে প্ল্যান বি হিসাবে রাখো। পরে তোমার বাবা যদি চলে যান, তারপরে যদি ওরা দেখা গেল যে তোমার ধারণা ভুল, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি দেখা গেল তোমার ধারণা সত্য, তাহলেও আলহামদুলিল্লাহ, কারণ তুমি আগে থেকেই জানো। আর সবচেয়ে বড় কথা কি জানো, তুমি কোনো মানুষের সাথে, ওই যে বললাম যে তুমি যদি এখন তাদের সাথে কর্কশ ব্যবহার করো, তাদেরকে পরীক্ষা করতে যাও, আর সত্যিকারে তাদের নম্র চেহারা বেরিয়ে আসে, তাহলে কিন্তু এই মুহূর্তে সেটা তোমার জন্য, যেহেতু তোমার বাবা বর্তমান আছেন, উনিও কষ্ট পাবেন, এবং সেটা ওনার জন্য ক্ষতিকারক, তোমাদের জন্য ক্ষতিকারক। দরকার নাই বোঝাবুঝি দিয়ে কিচ্ছু নাই। না, মনের মধ্যে সিক্স সেন্স যখন বলেছে, তখন যেহেতু প্ল্যান বিটার শুধু রেডি রাখো, দ্যাটস ইট। ইয়েস। আর সবাই গুড জব। আচ্ছা 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 আচ্ছা, গুড জব গুড। তুমি যদি কোনো প্রশ্ন পাও বলো, কারণ এরপরেরটা এটাই লাস্ট প্রশ্ন থাকবে, নাহলে একটা প্রশ্ন খুঁজতেছে, দেখা যাক কে সেই ভাগ্যবতী। এটা এমনি ও বেচারি খুব রিকোয়েস্ট করেছে, তামান্না মাহমুদ, হ্যাঁ, ও জাপান থেকে দেখছে, ও বলছে আমার ওর সাথে অনেকবার কথা হয়েছে তো। না, ওর নামটা একটু মেনশন করো। আচ্ছা তামান্না, তোমার সাথে আমার কথা হয়েছে দু একবার, কারণ জাপান বলাতে, জাপানে আমার প্রচুর মেয়েদের সাথে কথা হয়, আর কেন জানি সামহাও রাদার আমি জাপানে যারা কথা বলে ওতে প্রত্যেকের নামই আমার মনে থাকে। এটা সাধারণত হয় না, বাট এটা কেন জানো, ফজল মাহমুদ শাহানশার জন্য। ও মাহমুদ যে, ওই জন্য তামান্নাটা আরো বেশি মনে আছে। আমার বোনের যে হাজবেন্ড, নালা হাজবেন্ড, আমার যে বোনের জামাই, ও চলে গেছে আজকে প্রায় কত বছর, 20 বছর। 20 বছর হয়েছে, খুব অল্প বয়সে ও আল্লাহ তাআলা ওকে নিয়ে গেছেন। সো বাট ও হঠাৎ করে হার্ট অ্যাটাকে যখন যায়, তার ঠিক এক সপ্তাহ না বোধ হয় না, 3-4 দিন আগে জাপান থেকে আসছিল। জাপান থেকে আসছিল, ওর নাম ছিল মাহমুদ, ফজলে মাহমুদ শাহানশাহ। তো ওই জন্য তামান্না মাহমুদ জাপান, আমি মাহমুদ দিয়ে তোমাকে মনে রাখতে পারছিলাম। সো তামান্না, তোমার প্রতি আমার অনেক ভালোবাসা। আমি জানি আমি যেভাবে বলেছি সেভাবে যদি তুমি চলছো, নিশ্চয়ই ইনশাআল্লাহ, এবং ইউল বি ফাইন। তোমার তো আপাতত সেরকম কোনো সমস্যাও আমার মনে পড়ছে না। আর যাই থাকুক না কেন, জনের বক্ষে তোমার অন্তরটা যদি তুমি রাখো পরিষ্কার, হ্যাঁ, নির্ভার, হ্যাঁ, সেইটা মানে আমি বারবার বলি, অন্তর যার পরিষ্কার সেই প্রকৃত নির্ভার। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আহারে, এত ইম্পর্টেন্ট কথা, এটার মানেটা বলতে চাই। এটা মানে হচ্ছে কি, অন্তর যার পরিষ্কার, মানে তোমার মধ্যে কোনো গীবত নাই, কোনো হিংসা নাই, তোমার ভিতরে কোনো অন্যায় করার ইচ্ছা নাই, অহংকার নাই, তোমার ভিতরে খালি ওরে দেখাইতে দেখবে, যে কোনো ধরনের ইচ্ছাগুলা যার নাই, হ্যাঁ, তোমার উপরে ওঠার চেষ্টা আছে, তোমার একটা স্বপ্ন আছে, এগুলো সব ঠিক আছে। কিন্তু যে কোনো কিছুই যেটা আমরা শব্দ ব্যবহার করি, সেটা যখন তোমার অন্তরের ভেতর থাকে না, হ্যাঁ, তখনই অন্তরটা কি হয় জানো, মানে একেবারেই স্বচ্ছ হয়ে যায়। আর যখনই স্বচ্ছ অন্তর থাকে, তখনই তুমি কিন্তু নির্ভার, অর্থাৎ পাখির ডানার মতো ফুরফুরে হয়ে থাকবা। তুমি যত প্রেশার থাকুক, যত সমস্যায় থাকুক, তোমার একটা সাহস থাকবে যে আমি সবকিছু উতরাতে পারবো ইনশাআল্লাহ। ইয়েস নাইলা। আর সাইদ এম হোসেন বলছেন, আপু দেশে আসলে তোমার বাসা দেখতে, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে, যদি তুমি অনুমতি দাও। আলহামদুলিল্লাহ। দেখো, আমি কিন্তু আমার বাসা দেখতে চাচ্ছ কিনা, ইটস এ ভেরি সিম্পল হাউস। আমার বাসা একটা ছোটখাটো মিউজিয়াম, বাংলাদেশের সবকিছু তুমি এখানে পাবা, কোনো দামি জিনিসপত্র কিচ্ছু নাই, একদমই। আমি আসলে ওরকম, আমার এসব টানে না আমাকে, হ্যাঁ,
কোনো কিছু। আমার যখন যেটা ভালো লাগে, পোটরি, মাটির জিনিস, হ্যান ত্যান, মানে বলবো যে ছোটোখাটো বাংলাদেশের চিড়িয়াখানা বলতে পারো। বাংলাদেশের চিড়িয়াখানা মানে তুমি দেখবে যে শিল্পকলার সামনে, দোয়েল চত্বরের সামনে যেরকম জিনিসগুলো পাওয়া যায়, সব কিছু টুকুর টাকুর আমার বাসাতে সবই পাবা, পটারি থেকে শুরু করে সব কিছু। ঝুলানোই তো কত হ্যাঁ আইটেম। হ্যাঁ, ঝুলানো আইটেমই আছে, সিঁড়ির মধ্যে ঝুলানো আছে হাজার রকমের আইটেম, সবই কিন্তু বাংলাদেশের, যে হাতে গোনা শিকা, তারপরে এটা তারপরে সেই যে পয়লা বৈশাখের সময় কিছু কিছু জিনিস পাওয়া যায়, মানে মানে আমার আমার কাছে মনে হয় কি যে আমার বাসাটাকে না ছোট বাচ্চাদের জন্য খুব প্রিয় জায়গা হয়, এটা আমাদের কাছে একটা চিড়িয়াখানা মনে হয়। তো আর ডেফিনেটলি ওপেন। আমি সবসময় সবাইকে বলি যে আমাকে যদি তোমরা ভালোবাসতে পারো, খুব সাধারণ একটা বাসায় আমি থাকি, খুব সাধারণভাবে, একদমই একদমই না পারতে যেটা নয় সেটার বাইরে আমি খুব একটা আমি প্রয়োজনীয় জিনিসগুলো প্রেফার করি, বিলাসিতার নয়। হ্যাঁ, আর এটা আমি আমার মতো, দ্যাটস দ্য থিং। যদি আসো দেখবে, আমি এইটুকু তোমাকে গ্যারান্টি দিতে পারি যে হ্যাঁ, এই বাড়িতে আসলে পরে তোমার হোটেল মনে হবে না। কেন জানো, অনেক বাড়ি আছে না, আমি এই বাড়ি দেখলে মনে হোটেলে আসছি, একটু একটু নিজেকে আত্মস্থ না, এই বাড়িটা মনে হবে ঠিক তোমার নিজের ঘর। প্রত্যেককে বলছে, আমার বাড়িতে এসে আমি গ্যারান্টেড যে আমার বাসায় আসলে মনে হবে এই বাড়িটা তো আমার নিজের বাড়ি, এই বাড়িটা মনে হয় অনেক দিনের থেকে ছিল, কত আপন। নাজির যদি দেখো, নাজির তো এসছো, নাজির বলতে পারবে এটা, যে এই জিনিসগুলোকে যে, এবং মনে হবে যে এখানে আপু যদি বলে একটা লেবুর শরবত, এটাই আলহামদুলিল্লাহ খাইতে মজা লাগবে। সো দ্যাটস দ্য থিং, মানে যেখানে হয় কি আত্মার টান ফিল করবা। আত্মার টান ফিল করা কিন্তু এত সহজ নয়, আমি বিশ্বাস করি। হ্যাঁ, আত্মার টানটা কিন্তু খুব সিম্পল ওয়েতে হয়, সাঞ্চক ও জৌলসের মধ্যে কিন্তু আত্মার টান থাকে না। সেখানে অহংকার, অহংবোধ, আলগা চাকচিক্য ঠাটবার বেশি প্রভাব বিস্তার করে। হ্যাঁ, আর যেটা খুব সিম্পল থাকে, খুব সরল থাকে, তুমি দেখো পোলাও, কোরমা টোরমা সব কিছুর মধ্যে একটা সাজানো সাজানো ভাব থাকে। আলু ভর্তা, ডাল আর একটা কাগজি লেবু, সাজানোর দরকার হয় না, কিন্তু তৃপ্তি দেয় ওই ঠিক পোলাও কোরমার সমানই, তাই নয় কি? দ্যাটস দ্য থিং। ইয়েস, বলো। আজান হবে কিন্তু। হ্যাঁ, শেষ প্রশ্নটা নিয়ে নেই। হ্যাঁ বলো। সেটা হচ্ছে তানহা তাবাসসুম বলছে, আসসালামু আলাইকুম আন্টি, আমার হাজবেন্ড বেবি হওয়ার পর অনেক বেশি অবহেলা করে, কারণ ঘুম আর ভাবনার কারণে আমার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। সারাদিন এফবিতে চ্যাট করে, পরকিয়া থেকে ওনাকে কেমনে ফিরাবো? তুমি আসলে ইমিডিয়েটলি যেটা তানহা করতে হবে, পরকিয়া থেকে তোমার স্বামীকে কিভাবে ফিরাবা, এটা তো এত সহজে আমি 1 মিনিটের মধ্যে বলতে পারবো না। এটা তো আসলে পরকিয়াটা, ও আচ্ছা, এফবিতে চ্যাটিংটা কি হতে পাবো? হ্যাঁ, এফবিতে চ্যাটিংটা বুঝছি আমি ব্যাপারটা। তানহা, আমি একটা কাজ করি, এখন তো আজান দেবে, এশার আজান, আমি তোমাকে ইনবক্সে হ্যালো করব, এবং অবশ্যই আমার কথা যদি মেনে চলো, ডেফিনেটলি এভরিথিং উইল বি ফাইন ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আজকে অনেক বেশি নিজের গল্প করে ফেলেছি, বাট মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, কেন জানো, আমার আজকাল মনে হয় যে আমি মানুষটা কি সেটাও তো একটু একটু সবার জানা উচিত, তাই না? হুট করে একটা মানুষ আসলে এত কথা বলতেছে, কিন্তু মানুষটা কোত্থেকে আসছে, কি ব্যাপার। সো মনে রেখো, আমি মানুষটা সেই মানুষটা, যে মানুষটা তোমার আর কিছু না হোক মনে হবে একান্ত আপনজন, কারো কাছে খালার মতো, কারো কাছে মায়ের মতো, কারো কাছে বড় বোনের মতো, হ্যাঁ, কারো কাছে টিচারের মতো। টিচারও কিন্তু আপনজন হয়, পুরনো টিচারদের আমরা অনেক বেশি ভালোবাসতাম, বাট অ্যাটলিস্ট একটা জায়গায় মনে করবো এই মানুষটা ভালোবাসার জন্য। দ্যাটস দ্য থিং। আজান নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব। বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ো না বন্ধু।